স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে রাঙ্গামাটির সাজিকের শতাধিক ঘর ও পর্যটন কটেজ। সোমবার দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আসে 4 ঘন্টা পর। সেনাবাহিনী পুলিশের পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রাও। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় সাজিক থেকে ফিরতে শুরু করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার দুপুরের দিকে আগুন লাগে সাজেকের রুইলুই পাড়ার অবকাশ রেস্তোরাঁয়। এরপরই মুহূর্তেই আশপাশে তা ছড়িয়ে পড়ে। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের আশপাশে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক রিসোর্ট। এ সময় কয়েকশো পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট কটেজ থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় দীঘিনালা সহ বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি বাড়িঘর সহ 55টি রিসোর্ট পুড়ে ভস্মীভূত হয়েছে। দুপুরের দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। আমাদের তো সব ইউনিট ওখানে তো কয়টা ইউনিট আমাদের সব ইউনিট গেছে 11টা ইউনিট গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। ডেস্ক রিপোর্ট নিউজ 24। 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল সহ দেশের বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। টানা কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটেছে, আর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্থায়ী চিকিৎসকদের। এদিকে ভোগান্তিতে রোগীরা। আজও কাজে যোগ দেননি ইন্টার্ন চিকিৎসকরা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করে মেডিকেল শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করেছেন। এছাড়া অবস্থান কর্মসূচি পালন করেন সিভিল সার্জন অফিসের সামনে। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অনেকে নামের পূর্বে ডাক্তার ব্যবহার করে তারা বিশেষত প্রান্তিক লেভেলে অপচিকিৎসা দিয়ে আসছে এবং আমাদের দেশের জনগণ অপচিকিৎসার জন্য বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছে। হসপিটালে সেবা প্রদান চলমান আছে। আমাদের মিড লেভেল চিকিৎসক, ট্রেনি চিকিৎসক, পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক যারা আছেন হসপিটালে সেবা দিচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। আগামীকাল যদি রায় পেছানো হয় কিংবা রায় আমাদের পক্ষে না আসে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাব। আমাদের সবাই কিন্তু এখানে আসে নাই, ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে আমাদের কলিগরা আছে, আমাদের ব্যাচমেটরা আছে। টানা কর্মবিরতিতে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগে স্থায়ী চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। ট্রিটমেন্টটা দিলে একটু ভালো হতো, তাহলে আমরা ধরুন যে বাসায় তাড়াতাড়ি ফেরত যেতে পারতাম। আমাদের তো চরম সমস্যা, আমাদের সমস্যা যদি তার সমাধান তো আমাদের নিষ্পত্তি করার দরকার, কিন্তু সেটা তো হচ্ছে না। আমরা চাইবো যে তারা দ্রুততম সময়ের কাজে ফিরে আসুক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিয়মিত চিকিৎসকদের মাধ্যমে জরুরি সেবা চালু রাখা হয়েছে। সবাইকে এই আহ্বান জানাবো যে আমাদের কোনো রোগী যেন কোনোভাবেই কষ্ট না পায়, এই ব্যাপারে কিন্তু সকলকে সচেতন করতে হবে। বড় সংখ্যক ইন্টার্ন চিকিৎসক যখন রোগীদের সেবা দেওয়া থেকে নিজেদেরকে কর্মবিরতিতে রাখেন, স্বভাবতই রোগীরা কিছুটা হলেও ভোগান্তিতে পড়ে। দাবি আদায়ে সোমবার একাডেমিক শাটডাউন এবং 25 ফেব্রুয়ারি হাইকোর্টের উদ্দেশ্যে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন, আর রোগীদের ভোগান্তি কতটা দেখছেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মেডিকেলের যে ওয়ার্ডটি আমি দেখানোর চেষ্টা করছি, শিশু ওয়ার্ড, গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, যেহেতু অনেক বড় ওয়ার্ড, এখানে শয্যার সংখ্যক বেশি, কিন্তু রোগীর চাপও কিন্তু অনেকটা বেশি। আমরা দেখছি কয়েক গুণ বেশি শিশু ভর্তি আছে, তার কারণে কোনো শয্যার মধ্যে 2 জন করে 3 জন করে পর্যন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঠিক এই সময়টার মধ্যে কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি আজকে দ্বিতীয় দিন চলছে, এই কর্মবিরতির কারণে চিকিৎসক যারা আছে তারাই কিন্তু মহা একটা সমস্যার মধ্যে পড়েছেন, যেহেতু চিকিৎসক সংকট রয়েছে চট্টগ্রাম মেডিকেলে। একই সাথে নার্সদের উপরও অনেকটা নির্ভর করতে হচ্ছে। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি, সে দাবি
যদি মানা হয় তাহলে কিন্তু তারা কাজে ফিরবে বলে জানিয়েছেন। আমরা দেখেছি আজকে শুধু ইন্টার্ন চিকিৎসক নয়, ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। তার কারণে তারা ক্লাস বর্জন করে তাদের আন্দোলনের সাথে তারা যোগ দিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে বন সংরক্ষণ কর্মকর্তা মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে ৭৭ জনকে বদলি বাণিজ্যে ১০ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক। দুপুরে টানা ৩ ঘন্টা তাঁর কার্যালয়ে অবস্থান নিয়ে অভিযোগের নানা বিষয় খতিয়ে দেখছে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। সোমবার সকাল ১১টা থেকে হঠাৎ চট্টগ্রাম নগরীর নন্দনকাননে বন সংরক্ষণ কার্যালয়ে অভিযান চালায় দুদক। গত ৯ জানুয়ারি ৭৭ জনকে বদলিতে দুর্নীতির অভিযোগ আছে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষণ কর্মকর্তা মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে। গত বছরের সেপ্টেম্বর উনি জয়েন করেছেন। গত জানুয়ারি মাসের ৯ তারিখ এখানে একসাথে একই দিনে প্রায় ৭৭ জন এখানকার কর্মচারী বদলি হয় আর কি। এবং আমাদের কাছে অভিযোগ ছিল প্রতিটা বদলির জন্য অনেক টাকা লেনদেন হয়েছে এবং প্রায় ১০ কোটি টাকা কাছাকাছি হচ্ছে শুধুমাত্র বদলি বাণিজ্য পোস্টিংয়ের কারণে নেওয়া হয়েছে। এই সময় তারা বদলির নানা কাগজপত্র খতিয়ে দেখেন, পান দুর্নীতির নানা আলামত। আমাদের সার্ভেলেন্সে রাখছি, নজরদারিতে রাখছি। আমরা দেখে আসলে এখানে ব্যাংকিং ট্রানজ্যাকশন ওনার অ্যাকাউন্টের থ্রুতে হয়েছে কিনা এটা আমরা একটু যাচাই বাছাই করে দেখবো আর কি। তবে অভিযুক্ত এই বন সংরক্ষণ কর্মকর্তা সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও আলাপচারিতায় তার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় বললেন তিনি। তবে তার বিরুদ্ধে ফেনীতে কর্মরত অবস্থায় ঘুষ বাণিজ্যের অভিযোগ আছে বলেও জানান দুদক। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ঋণে নেই কোনো সুদ, সার্ভিস চার্জ রাখতে হয় না জামানতও। এটি রূপকথার গল্প নয়, বাস্তবায়ন করে সত্যি প্রমাণ করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন। প্রায় 2 দশক যাবৎ এই ফাউন্ডেশন পরিচালনা করছে ঋণ সহায়তা কার্যক্রম। আর এই সহজ ঋণে সহজ জীবন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার কয়েক হাজার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার। আমিনুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। বাঞ্ছারামপুরের 249 জন নারী উদ্যোক্তা, যাদের উপর নির্ভর করছে 250টি পরিবার। এদের প্রত্যেকেই স্বপ্ন দেখতেন সুন্দর আগামীর, কিন্তু আর্থিক অসচ্ছলতা সেই স্বপ্নকে ঝাপসা করে দিচ্ছিল। তখন সেই স্বপ্নকে সত্যি করতে এগিয়ে আসে বসুন্ধরা ফাউন্ডেশন। সোমবার দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের দেয়া হচ্ছে 41,50,000 টাকার ঋণ সহায়তা। এবার লোন দিতেছে, সবাই সহযোগিতা করতেছে। আমরা সাধারণ ভালো করি, সামনে আমরা এগিয়ে যেতে চাই আর উন্নতিও দিতে পারে, সবাই জন্য দোয়া করি। এসে বার নিচ্ছি 15,000 টাকা, নিয়ে আল্লাহ চাইলে 20-25,000 টাকা আরো আমার তেহার উপরে আরো লাভ হচ্ছে। এই দরিদ্র নারী উদ্যোক্তাদের অনেকেই আগে বিভিন্ন মাধ্যমে চড়া সুদের ঋণ নিয়ে নিঃস্ব হয়েছেন। বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ সার্ভিস চার্জভুক্ত ঋণ সহায়তায় পাল্টে গেছে তাদের জীবন। আমি এক বলে হাঁস মুরগি পালছি, খাসি কিনছি একটা, বেঁচে হলো আবার নিতেছে। আমি এবার নিয়ে তৃতীয়বার হয়েছে মানে এবার নিয়ে সেলাই মেশিন কিনছি একটা, আর একটা কিনলাম। 2005 সাল থেকে শুরু হওয়া সুদমুক্ত জামানতবিহীন এই ঋণ প্রকল্পের মাধ্যমে শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরই নয়, নবীনগর ও কুমিল্লার হোমনারও হাজার হাজার পরিবার এখন স্বাবলম্বী। গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী যাদের কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের সুযোগ নাই এবং তারা অত্যন্ত দরিদ্র এবং তারা দিন আনে দিন খায় এমন অবস্থা, কর্মজীবী, তাদেরকে আমরা সিলেক্ট করি বিভিন্ন গ্রাম থেকে। আমাদের কর্মী আছেন যারা এদেরকে খুঁজে বের করেন এবং তাদেরকে উদ্দেশ্যটা বোঝান যে তারা সেই ঋণটা গ্রহণ করে তার কাজে লাগাবেন। সুদ সার্ভিস চার্জভুক্ত ও জামানতবিহীন এ ধরনের ঋণ দিয়ে বিরল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছে বসুন্ধরা গ্রুপ বলে মন্তব্য করেছেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা। চেয়ারম্যান সাহেবের বার্তাতেই আমরা এই ঋণ মুক্ত ক্ষুদ্র চালিয়ে যাচ্ছি। ওনার বার্তা হলো যতটুকু পারো প্রসার লাভ করো, প্রসারিত করো, লোকজনের সেবা করো। স্থানীয়রা বলছেন শুধু ঋণই নয়, শিক্ষাবৃত্তি সহ সামাজিক কর্মকাণ্ডে অনুদান, প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসা সেবা সহ বহুমুখী সহায়তা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা ফাউন্ডেশনের দেয়া ঋণ পেয়ে স্বাবলম্বী হয়েছে এ অঞ্চলের হাজার হাজার পরিবার।
যারা এখন স্বপ্ন দেখছেন সামনে এগিয়ে যাবার। বাঞ্ছারামপুর থেকে আল মোহাইমিনুল খান, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআর জানায় বেলা 11:30টার দিকে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম। পুলিশের ইনচার্জ জানান, নিহতের নাম শিহাব। তিনি পৌর 1 নং ওয়ার্ডের সমিতি পাড়ার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।